নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:45। সকাল সকাল সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো হয়ে গেছে, তাই ভাবলাম গাছগুলোতে একটু জলটা দিয়ে দিই। জানেন তো, প্রত্যেক দিনই না বিকেলবেলার দিকে গাছগুলোতে জল দেওয়া হয়, তবে আজকেই সকালবেলায় ভাবলাম গাছগুলোয় জল দিয়ে দিই। ওদিক দিয়ে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এদিক দিয়ে সোজা ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি বাসি বিছানাটা পড়ে রয়েছে, এটাকে তুলে নিলাম। আর আজকে জানো তো, সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, তাতে করে যেন হাতে একটু বেশি করে সময়ও পেয়ে গেছি। এরই মাঝে ডোডোকে একটু পড়তে বসিয়েছিলাম, তবে ও সেরকমভাবে পড়াশোনা করতে আগ্রহ নয়, তবুও যতটুকু করে ততটুকুই করে অভ্যাসটা থাকার জন্য। যাই হোক, এই দিক দিয়ে আমার বিছানাটা পরিষ্কার করা হলো। তারপরে জানো তো, বিছানা ঝাড়ার পর মেঝেতে একটু যেন কেমন কেমন নোংরা নোংরা লাগে, তাই মেঝেটাও আমি প্রত্যেক দিন একেবারে সুন্দর করে ঝাঁট দিয়ে দিই। আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছ, হোম থিয়েটারটা ডোডোর বাবা নিয়ে এসে ঘরে রেখেছে। বলে আলমারির মাথায় রাখাতে নাকি ও বাজাতে পারে না, মনেও থাকে না সেরকমভাবে, সামনে থাকলে মনে থাকবে, সেই জন্য ওখানেই রেখে দিয়েছে। এদিক দিয়ে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা মতো। আর খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলো কুয়োর পাড়ে নিয়ে আসলাম। আজকে সকালে সেরকম কিছুই রান্না বান্না হয়নি, শুধু রান্না হয়েছিল ভাত আর কালকেকার বাসি তরকারি ছিল, যেরকম মাংসর তরকারি, পুঁই শাক ছিল, ওগুলো দিয়েই খাওয়া দাওয়াটা হয়েছে। তবে জানো তো, আজকে না সকাল থেকে রাত অবধি যেন হালকা হালকাভাবে বাতাসটা বইছিল। যাই হোক, এদিক দিয়ে আমার মোটামুটি রান্না বান্না সকালকার প্রস্তুতি শেষ হলো। এবার দুপুরের প্রস্তুতির জন্য শুরু করছি। এদিক দিয়ে বাসনগুলো মাজছি, আর ওদিক দিয়ে ভাবছি আজকে কি রান্না করব না করব। তবে আমাদের বাড়িতে পাচন উৎসব বেশ কিছুদিন আগে গেছে, তাই কিন্তু সবজিপাতিগুলো এখনো অবধি ঘরে রয়ে গেছে, তাই খুব একটা টেনশন নাই যে কি রান্না হবে। জানো তো, সবজিপাতি ঘরে রাখা থাকলে অতটাও টেনশন হয় না। বাসনপত্র মাজার পর ঘরে এসে দেখি এই সবজির ঝুড়িতে কিছু পটল শুকিয়ে যাচ্ছে, কাঁচা কলা শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে ছিল জানো তো ওই যে বাঁধাকপি। তো ভাবলাম বাঁধাকপিটা আজকে করব না, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর করব উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর করব তার সাথে পাটের শাক ভাজা। এগুলোই আজকে রান্না করব। তবে এই দেখো, গাছ থেকে টুপ টাপ করে ভালোই আম পড়ছে, আর আমগুলো তুলে তুলে আমি এই জায়গাটায় রেখে দিই, রান্নার জন্য লাগে তো, সেই কারণে। ওদিক দিয়ে কিছু কাঠ গাছ থেকে পাড়া হয়েছে, সেই কাঠগুলো ভেঙে গুছিয়ে রাখছি। এদিক দিয়ে আজকে ভাতের জলটা আগে থাকতেই গরম করে নিয়েছি, একদম টকবকিয়ে। এতে করে ভাতটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় জানো। ভাত রান্নাটি হওয়ার পর তরকারিটাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এর মাঝে কিন্তু আমার শাক আর ভাজাভুজিগুলো হয়ে গেছে। তবে ডোডোর জন্য একটু আলু ভাজা করেছি, ও যেহেতু উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করা হয়েছে খেতে চাইবে না, সে আলুটি সেই জন্য ভাজা হয়েছে। আজকে মোটামুটি করে অনেক পদই রান্না হয়েছে। রান্নাবান্না ওদিক দিয়ে মোটামুটি শেষ হলো, এদিক দিয়ে ঘরে চলে আসলাম। সেই সকালে খাওয়া দাওয়া হয়েছিল, বোতলগুলোয় আর জল ভরা হয়নি, তাই এখন হাতে একটু সময় পেলাম বলে এই বোতলগুলোতে জলগুলো ভরে নিচ্ছি। আর জানো তো, বোতলগুলোয় যদি জল ভরা থাকে না, তাহলে জানেন তো দুপুরবেলা আর জল না ভরেও কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা দেওয়া হয়। তবে প্রত্যেক দিনই তাড়াহুড়া থাকে, ডোডোর বাবা কাজের থেকে আসে, এসে খাওয়া দাওয়া করতে একটুই আমাদের বেলা হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি করি, তখন জল ভরার টাইম পায় না, সেই কারণেই আগে থাকতে জলগুলো ভরে রেখে দিচ্ছি। জানো তো, সংসার জীবন মানেই একজন গৃহবধূর মাথায় কিন্তু হাজারো দায়িত্ব কর্তব্য থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলবে সেগুলোই কিন্তু চিন্তা করতে থাকি। সংসারের কাজের সাথে সাথে ঘর বাড়ি, আমরা যেই জিনিসগুলো নিত্যদিন ব্যবহার করি সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।
তবে হয়তো প্রত্যেক দিন সুযোগের জন্য হয়ে ওঠে না, তবে যতটুকু সময় পাই ততটুকু বের করে অন্য কাজেও দিই। এদিক দিয়ে গ্যাসটা কালকে নোংরা হয়ে গেছিলো, রাতের বেলা দেখলাম তরকারি জাল দেওয়াতে, আর রাতে সময় পাইনি জানো। সকালে চাটাও হলো, তখনও খুব একটা টাইম পাইনি, তাই এখন ভাবছি গ্যাসটাকে একদম সুন্দর করে মুছে নেই। এখন যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়েছে, মানে প্রত্যেক দিন আমি একটার মধ্যে রান্নাটাকে শেষ করার চেষ্টা করি, তবে আজকে জানো তো ওই 1:45টার দিকে হয়ে গেছে, মানে হাতে 15 মিনিট সময় ছিল, সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। এদিক দিয়ে আমি একটু জল দিয়ে গ্যাসটাকে পুরোপুরিভাবে মুছে নিচ্ছি। যেহেতু আমাদের গ্যাসে ভাত টাত কোনো তরকারি রান্না করা হয় না, সেরকম ধকলই নাই, সেহেতু গ্যাসটাকে শুধু জল দিয়ে মুছে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তাই গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম। আর ওদিক দিয়ে ডোডোকে স্নান করাবো, ও কিন্তু ভীষণভাবে দুষ্টুমি করে চলেছে। সেটাই ভাবছি যেন, সকাল থেকে কাজ করি, তার সাথে চিন্তা ভাবনা নিয়ে রাখতে হয় কোন কাজটা কার পরে করব, কিভাবে করব। আজকে নিজেও জানি না যেন এত কিছু রান্না হলো, তবুও বেশ সময়ের মধ্যে হয়ে গেল। আবার এক একদিন জানো তো অনেক কিছু রান্না হয় না, তবুও সময়ের মধ্যে হয় না। কেন এমনটা হয় নিজেও বুঝে উঠতে পারি না। যাই হোক, আজকে কি কি রান্না করেছি সেগুলোই চলো তোমাদেরকে দেখাই। ডোডো ওই দিক দিয়ে দেখলেই তো আলু ভাজা তুলে খেয়ে নিল, ও ভীষণ পছন্দ করে গোল গোল করে আলু ভাজা। আর ওই দিক দিয়ে আমি উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা করেছি, শাক করেছি, তার সাথে আম দিয়ে ঝোল করেছি, ডোডোর জন্য তরকারি তুলে রেখেছি। আর এদিক দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল রান্না করেছি। আর আজকে রান্না করতে করতে ওদিক দিয়ে আমার শ্বশুরমশাই এই ঘরের চালের ওপরে উঠেছিলেন, উঠে জানেন তো কিছু পাতা পড়েছিল, আম গাছের পাতা, সেগুলোকে নিচে ফেলে দিয়েছিলেন। আর সেই পাতাগুলোই আমি ঝাঁট দিয়ে দিয়ে কিছুটা করে নিয়ে নিয়ে রান্নাগুলো করেছি। তবে রান্নার শেষে এই কটা পাতা বেঁচেছিল। আর জানো তো এই গ্রীষ্মের দিনে পাতার চালে রান্না করা কী যে কষ্ট বলে বোঝানোর মতো নয়। আগুন যেন মনে হয় নিজের গায়ের ওপর দিয়ে জ্বলছে, সিদ্ধ হয়ে যাওয়ার মতো। আজ ভীষণ কষ্ট হয়েছে যেন রান্না করতে করতে। তবে এখন আমি গ্রীষ্মের দিনে রান্না করার সাথে সাথে 1 বোতল করে জল রাখি। ওই দেখো বোতলটা দেখতে পাচ্ছ, মাঝে মধ্যে জল খেয়ে নিই, নাহলে দম আটকে যাওয়ার মতো হয়ে যায় জানো তো, ভীষণ কষ্ট হয় আর কি। যাই হোক, পাতাগুলোকে এখন ঝাড় দিয়ে এদিকে রেখে দিচ্ছি। বিকেল হলে বৃষ্টি আসতেও পারে, সেই কারণে আরও বেশি করে পাতাগুলো রাখা হচ্ছে। ওই যে এখন অনেকটা সময় পার হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপর সন্ধ্যা দিয়েছি, ডোডোকে ঘুম পাড়িয়েছিলাম, ও এখনও ঘুমোচ্ছে। আর এদিক দিয়ে কালকেই পয়লা বৈশাখ গেছে, সেখান থেকে কিছু মিষ্টি পাওয়া গেছে, সেই মিষ্টিগুলোই এখন একটু বের করছি, সন্ধ্যাবেলায় সবাইকে দেব আর নিজেও খাবো। এই মিষ্টিগুলো খেতে এত সুন্দর কি বলবো। ওই যে লাড্ডু করে না গোল গোল করে পাকায়, সেটাকেই গজার শেপ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো করা হয়েছে। চলো মিষ্টিগুলো খেতে খেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। একজন দিদিভাই আমাকে বলেছেন যে আর শ্বশুর শাশুড়ির জন্য কিছু নাওনি, ওনাদের জন্য নেওয়া উচিত ছিল। দেখো দিদিভাই, সত্যি কথা বলতে ছেলেকে যে এবছর পুজোতে একটা জামা কিনে দিতে পারবো এটাই যেন আমাদের মাথার মধ্যে ছিল না। তবে দোকান যাওয়ার পর কিন্তু সিদ্ধান্ত বদলে গেল। সেরকমভাবে পয়সা কড়িও নিয়ে যাওয়া হয়নি, মোটামুটিভাবে কেনা হয়েছে। আর তোমাদেরকে আমি বেশ কিছুদিন ধরে ব্লগে বলে এসেছি যে আমাদের একটা বিপদ হয়ে গেছে, সেই বিপদটা এখনও অবধি আমি বলিনি, তবে আজকে এই কমেন্টটার জন্য তোমায় আমি বলতে বাধ্য হচ্ছি। ডোডোর বাবা জানো তো বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে যাওয়ার সময় বাঁশ চোখে পড়ে চোখের ওপরের পাতাটা পুরোই কেটে গেছে, আর সেখানে সেলাইও পড়েছে। তবুও কষ্ট করে কাজকর্ম করছে সানগ্লাস পরে পরে। কি করবে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরাই জানে যে একটা সংসার থাকলে কী যে জ্বালা, কী যে হেডেক। সত্যি কথা বলতে আমরাই জানি গো, সত্যি দেওয়া উচিত ছিল, তবে আমাদের এখন সামর্থ্যর বাইরে এগুলো ভাবাও। তবে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, উনি বললেও যে পয়লা বৈশাখে লাগবে না, সরস্বতী পুজোর সময় একটা শাড়ি এনে দিয়েছিলে, সেটাও এখনও ভাঁজ ভাঙিনি। তবে আমার শাশুড়ি মা বলেছিল ওই শাড়িটা আমাকে পরার জন্য পয়লা বৈশাখের দিন, নতুন বড় বাড়ির বউ হয়ে। আমি বলেছিলাম না, আপনার জন্য আশা করে এনেছি, আপনিই পরবেন, আমি পরে নিয়ে নেবো।
তো ডোডোর বাবা বলছে বাড়ির বউ হয়ে কিছু নেবা না, ছেঁড়া নাইটি পরে ঘোরো, সেটা দেখতেও খারাপ লাগে। তুমি আমার ব্লগে লক্ষ্য করেছো কিনা আমি জানি না, আমার বেশ কটা নাইটি ছিঁড়ে গেছে, সেগুলো পরেও কিন্তু আমি দিন কাটিয়ে দিচ্ছি, এতে আমার কোনো অসুবিধা নেই হাসি মুখে। যাই হোক, তোমার কমেন্টটার জন্য এই কথাগুলো বললাম। আর তুমি এত সুন্দর কমেন্ট করলে সত্যি ভীষণ ভাল লেগেছে। তুমি হয়তো জানতে না যে কি হয়েছে বা কি চলছে আমাদের মধ্যে দিয়ে, তোমাকে আজ জানালাম, এতে আমারও অনেক ভাল লাগলো। সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো পেয়ে ভীষণ ভাল লাগে জানো। যাই হোক, ডোডোকে উঠিয়েছি এখন কষ্ট মষ্ট করে, এখন ও ঠাম্মা দাদুর ঘরে গিয়ে বসেছে, ওকে একটু ওই সন্দেশই দেওয়া হয়েছে খেতে, খাক, ঘুমটা কাটুক, তারপরে এই যে দুধ গরম করতে এসেছি। তবে দুধ গরম করেছিলাম বটে, করে নিয়ে ওর কাছে গিয়েও ছিলাম, খায়নি জানো, ওর ঘুমটা মানে এখনো অবধি কাটেনি। ওর বাবা ওকে 3-4 বার এই নিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছে, তাও কিন্তু ও উঠছে না। তো আর কি করা যাবে। যাই হোক, এদিকটা আমি দুধটাকে হালকা করে জাল দিয়ে দিলাম। তো এই দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর ডোডো জানো তো, এই দুধ সর থাকলে কিছু মতে খাবে না, ওকে সর কিন্তু ছেঁকে ছাঁকনিতে ভালো করে গুলিয়ে দিতে হবে, তবেই ও কিন্তু দুধটা খাবে। তাই ওকে সবসময় আমি ছাঁকনিতে করে সরটা ছেঁকে নিই, তারপরে দুধটা দিই, যাতে করে ও একটু খায়, খেলেও আমরা একটু শান্তি পাই। যাই হোক, এখন বাজে রাত্রি 8টা। তো বন্ধুরা, আজকে আর ব্লগটি টানলাম না, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধুকে বলছি, এভাবে তোমরা কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তোমরা যদি ভালোবাসা সাপোর্ট না দাও, আমি এই প্ল্যাটফর্মে কিচ্ছু নয়, জিরো। তাই তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা সকলেই আমার পাশে থেকো, সকলেই আমার ব্লগগুলি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওদিক দিয়ে আমি সরটা টুকুস করে একটু খেয়ে নিলাম। আমার এই সর খেতে না ভীষণ ভাল লাগে, তবে দুধে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বলে আমি মোটেও দুধ খাই না, তাও কিন্তু এক এক সময় মনে হয় খেয়ে নিই। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলকে আবারও বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের